যারা অন অ্যান্ড অফ খেলাটা দেখেছেন, তাদের কষ্টটা একটু কম। যারা রেডিওতে কান পেতে খেলাটা শুনেছেন, তাদের কষ্টও একটু কম হয়তো। কারণ তারা যখন চাইছেন, তখন চলে যেতে পারছেন। খেলাটা থেকে নিজেদেরকে একটা দূরত্বে রাখতে পারছেন। তবে যারা ধারাভাষ্য দিচ্ছেন খেলার, তাদের কি বেঁচে যাওয়ার কোনো উপায় আছে? সেটা কিন্তু নেই। বাংলাদেশ শ্রীলঙ্কার ১ম ওয়ানডের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমি বাংলাদেশ বেতারের কমবক্সে ছিলাম এবং সেখানে ১ম এর যেই মাধুর্য মাখা সময়টা বাংলাদেশ পার করেছে, যেখানে শ্রীলঙ্কার টপ অর্ডারের ৩ টা উইকেট বাংলাদেশ ১ম ৩৭ বলের মধ্যেই তুলে নিয়েছে। সেই ব্যাপারটা দেখেও যতটা উচ্ছ্বসিত হয়েছি, বাংলাদেশ শেষ পর্যন্ত যখন ৭৭ রানে হেরেছে, এর মাঝখানে তো কত কিছু ঘটে গেছে। সেই সবগুলো ঘটনাই কিন্তু শুধু দেখতে হয়নি, বাংলাদেশ বেতারের মাইক্রোফোনে কথাও বলতে হয়েছে। আমার কষ্টটা একটু বুঝেন তাইলে। ১ম ওয়ানডের আগে খুব একটা বেশি যে আশা ছিল বাংলাদেশের উপর যে শ্রীলঙ্কাকে বাংলাদেশ হারিয়ে দেবে, উড়িয়ে দেবে সেই ব্যাপারটাও কিন্তু নয়। কারণ শ্রীলঙ্কার হোম রেকর্ডটা দারুণ। বাংলাদেশ নতুন একটা দল, নতুন নেতৃত্ব, নতুন মিডল অর্ডার, একটা নতুনের আভাস বাংলাদেশের এই সিরিজ শুরুর আগে থেকে আমরা পাচ্ছিলাম অন্তত ওয়ানডে ক্রিকেটে। তবে ব্যাপারটা যে এইভাবে ১৮০ ডিগ্রি ঘুরে যাবে, সাফল্যের মুখ দেখতে, দেখতে হঠাৎ করে চরম ব্যর্থতার গহ্বরে আমরা পৌঁছে যাব, সেই বিষয়টা কিন্তু কেউ হয়তো কল্পনাও করতে পারেননি। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে খারাপ একটা রেকর্ড বাংলাদেশ কিন্তু আজকে করেছে এবং সেই প্রসঙ্গে আসার আগে আমি আগে আসলে টসের ব্যাপারে যেতে চাই, যেখানে বাংলাদেশ টসে হেরেছিল। শ্রীলঙ্কা টসে জিতে আগে ব্যাটিং করেছে। ২৯ রানে তাদের ৩ টা উইকেট পড়ে গিয়েছিল। তারপর বাংলাদেশের বিরুদ্ধে চারিত আসালাঙ্কা তার কামব্যাক ট্রেইলটা আসা শুরু করলেন। শ্রীলঙ্কার ক্যাপ্টেন ১০৬ রানের একটা নক খেললেন এবং একটা ব্যাটিং বান্ধব নয়, বরঞ্চ ব্যাটিং এর জন্য কঠিন একটা উইকেটে শ্রীলঙ্কা ২৪৪ রানে তাদের ইনিংসটা শেষ করে। অল আউট হয়ে যায়। পুরো ৫০ ওভার তারা ব্যাট করতে পারেনি। তাসকিন আহমেদের ফিরে আসাটা নিজেকে স্মরণীয় করে রেখেছেন তিনি। ৪ টা উইকেট আবারও তুলেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে এটি তার ৩য় ৪ উইকেট হল। সব মিলিয়ে ৬ বার তিনি ৪ উইকেট পেয়েছেন এবং তাসকিন আহমেদের এই সাফল্যের পাশাপাশি তানজিম হাসান সাকিব, যিনি কলম্বোতে একটা ভালো রেকর্ড গড়েছিলেন। এ মাঠেই ২০২৩ এ তার ডেবিউ হয়েছিল এবং এশিয়া কাপের সেই ম্যাচটায় তার ডেবিউ ম্যাচে বাংলাদেশ কিন্তু ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছিল ৬ রানে। সো এই ধরনের সুখস্মৃতি ছিল বাংলাদেশের বোলারদের সঙ্গে। ছিল না যেটা সেটা হচ্ছে স্ট্যামিনা, ছিল না যেটা হচ্ছে সেটা হচ্ছে গরম সহ্য করার ক্ষমতা। একে তো আর্দ্র ছিল, একে তো গরম ছিল। মুস্তাফিজুর রহমান ৬ ওভার বল করার পর তাকে যখন ২য় স্পেলে নিয়ে আসা হয়, তিনি ক্র্যাম্পসে আক্রান্ত হয়ে আর বোলিং করতেই পারেননি, মাঠ ছেড়ে বেরিয়ে গেছেন। অভিষিক্ত তানভীর ইসলাম যখন বল করতে এসেছেন তখন আ তিনি শেষ ২ টো ওভার করতে পারবেন কিনা সেটা নিয়েও কিন্তু সন্দেহ হচ্ছিল। কারণ তিনি পায়ে একটা আঘাত পেয়েছেন এবং তারপর থেকেই ক্র্যাম্পসের কারণে তিনি কিন্তু ঠিকঠাক বোলিং করতে পারছিলেন না। তারপরও তাকে বোলিং করতে হয়েছে পুরো ১০ ওভারের কোটা। খুব একটা খারাপ করেননি তার অভিষেকের বিবেচনায়। এবং বাংলাদেশ যে জায়গাটায় মনে হচ্ছিল ২৭০ রানও হজম করতে পারে, সেখান থেকে ২৪৪ এ শ্রীলঙ্কাকে আটকে রাখা একটা ভালো দিক অবশ্যই বাংলাদেশের জন্য। তাদেরকে অল আউট করে দেওয়া একটা সাফল্য বটে। এবং সেই সাফল্যের পর বাংলাদেশের ব্যাটাররা আসলে যে কি একটা সারপ্রাইজ উপহার দেবেন, সেটার জন্য আসলে আমরা ক্রিকেট ফ্যানরা কেউই প্রস্তুত ছিলাম না। শুরুতে পারভেজ হোসেন ইমন, তারও অভিষেক হয়েছে আজকে ওডিআই ক্রিকেটে। তিনি এবং তানজিদ তামিম যখন নেমে ঝড়ো গতিতে ব্যাটিংটা শুরু করলেন, তখন কিন্তু মনে হচ্ছিল বাংলাদেশ হয়তো রাতের আলোতে ভালো একটা পারফরম্যান্স দিতে পারবে এবং ডেফিনিটলি ২৪৫ রান আমাদের ধরাছোঁয়ার মধ্যেই আছে। ম্যাচটা আমাদের পক্ষে জেতা সম্ভব। ১৩ রান করে পারভেজ ইমন অবশ্য আউট হয়ে যান। দলের রান ছিল তখন ২৯ এবং তারপর নাজমুল শান্ত ৩ নম্বরে নেমে চমৎকার একটা পার্টনারশিপ গড়েন তানজিদ তামিমের সঙ্গে, যিনি তার ওডিআই ক্যারিয়ারের ৪র্থ ৫০ টা তুলে নিয়েছেন এবং শ্রীলঙ্কার বিরুদ্ধেও তার ২য় ৫০ এটা। যে ধাঁচে খেলছিলেন, যেভাবে খেলছিলেন দেখে মনে হচ্ছিল তিনি সেঞ্চুরি পেয়ে যাবেন। নাজমুল শান্ত হয়তো একটা ৫০ পাবে। তারপর বাংলাদেশের মিডল অর্ডারের ব্যাটাররা কিছু কন্ট্রিবিউট করলে আমরা খুব সহজেই ম্যাচটা হয়তো জিতে বেরিয়ে যাব। শ্রীলঙ্কার বোলারদেরকে নির্বিষ মনে হচ্ছিল। ৫ জন বোলার তারা ব্যবহার করেও সেরকম কোনো সুফল পাচ্ছিলেন না এবং বাংলাদেশ একটা পর্যায়ে ১৮তম ওভারে গিয়ে দলীয় ৯৯ রানে তারা পৌঁছে যায় মাত্র একটা উইকেট হারিয়ে। যেখানে শান্ত এবং তানজিদ তামিমের মধ্যে অলরেডি ৭০ রানের একটা পার্টনারশিপ হয়ে গেছে। তখনই ঘটল বিপত্তিটা। নাজমুল হোসেন শান্ত স্কয়ার লেগে একটা বল ঘুরিয়েছেন। ঘুরিয়ে ১ রান নেয়ার পর খুব জলদি ঝুঁকিপূর্ণ একটা ২য় রান নিতে গেলেন এবং ১ মিলিমিটারের জন্য নাজমুল হোসেন শান্ত ডাইভ দিয়েও নিজেকে রক্ষা করতে পারলেন না। রান আউটের মাধ্যমে শ্রীলঙ্কার জন্য একটা দরজা খুলে গেল বাংলাদেশের ব্যাটিং অর্ডারে ঝামেলা পাকানোর জন্য এবং সেই ঝামেলা পাকানোটা শুরু হয়ে গিয়েছিল ঠিক তার পরপরই। আপনি চিন্তা করেন, আপনি চা খাচ্ছেন, আয়েশ করে হয়তো খেলাটা দেখছেন। বাংলাদেশ একটা ভালো অবস্থানে আছে। এখান থেকে জেতা ছাড়া আর কোনো উপায় নেই। এরকম একটা পরিস্থিতিতে আপনি একটু স্বস্তির ঢেকুর তুলছেন। সেই সময়টায় নাজমুল শান্ত যখন আউট হয়ে গেলেন, তখনও কিন্তু বাংলাদেশের রান ১০০, উইকেট পড়েছে ২ টো এবং হাতে ওভার রয়েছে আরো ৩২ টার মতো। রান তুলতে হবে আরো ১৪৫ রান। অর্থাৎ এখানেও বাংলাদেশ অনেকটা ভালো অবস্থায় রয়েছে। সেই জায়গা থেকে অকল্পনীয় একটা ঘটনার শুরু হয়ে গেছে।
এবং সেই ঘটনাটা এমনই বিরল, ওডিআই ক্রিকেটের ইতিহাসে এর চাইতে বড় ব্যাটিং কোল্যাপস আমরা কেউ কোনোদিন দেখিনি। ১০০ রানে ২য় উইকেট পতনের পর ১০৫ রানে ৮ উইকেটের পতন। অর্থাৎ ৭ টা উইকেট বাংলাদেশের পড়েছে ৫ রানের ভেতরে। মিডল অর্ডারটা পুরোপুরি ধসে গিয়েছে। লিটন কুমার দাস ৪ এ ব্যাট করতে নেমেছিলেন। আরো একটা ডাক তিনি উপহার দিলেন। তারপর তাওহিদ হৃদয় এসে ১ রান করে আউট হয়ে গেলেন। তারপর মেহেদী হাসান মিরাজ এসে ০ রানে আউট হয়ে গেলেন। তারপর তাসকিন আহমেদ এসে ০ রানে আউট হয়ে গেলেন। কি অদ্ভুতুড়ে একটা অবস্থা। বাংলাদেশের এই ভঙ্গুর ব্যাটিং লাইনআপটা ভেঙে চুরে তাসের ঘরের মতো চুরমার হয়ে গেল। এবং যখন ১০৫ রানে ৮ টা উইকেট পড়ে যায়, সেখান থেকে তো আর ম্যাচ বের করার কিছু থাকে না। খানিকটা ফর্মালিটিস, খানিকটা ব্যাটিং প্র্যাকটিস, শ্রীলঙ্কানরা তারাও খানিকটা হেসে খেলেই বোলিংটা করছিল, ফিল্ডিংটা করছিল এবং বাংলাদেশ শেষ পর্যন্ত ১৬৭ রানে শেষ করে। জাকের আলী অনেক একটা 50 পান। তবে অনেক সময় দেখা যায় জাকের যে এফোর্টটা শেষ পর্যন্ত দেন, সেটা দলের সাহায্যে খুব একটা বেশি কাজে দেয় না। মানে হেরে যাওয়া ম্যাচে শুধু হারের ব্যবধান কমে যায়। ঠিক এই ধরনেরই একটা ঘটনা জাকের ঘটিয়েছেন। তবে তার জন্য কংগ্রাচুলেশনস। টেইল এন্ডের ২ জন ব্যাটার তানভীর এবং মুস্তাফিজকে সাথে নিয়ে তিনি অন্তত ওডিআই ক্যারিয়ারে আরো একটা 50 তিনি তুলে নিয়েছেন এবং বাংলাদেশের হারের ব্যবধানটা কমিয়েছেন। যেখানে ১০০ র উপর রানে আমরা হারতে পারতাম, সেখানে আমরা হেরেছি ৭৭ রানে। বাংলাদেশের ইনিংসটা শেষ হয় ১৬৭ তে। জাকের আলী অনেক শেষ ব্যাটার হিসেবে আউট হয়ে যান ৫১ রান করার পর এবং হাসারাঙ্গা ৪ টা উইকেট তুলেছেন, কামিন্দো মেন্ডিস ৩ টা উইকেট তুলেছেন। স্পিনাররা কলম্বোতে উইকেট তুলবেন, এটাও খুব স্বাভাবিক ব্যাপার। তবে বাংলাদেশ ওডিআই ক্রিকেটের ইতিহাসে এমন একটা বিরল বাজে রেকর্ডের সাক্ষী হলো আজকে এবং সেই দিনটার সাক্ষী আমরাও হয়েছি যারা বাংলাদেশ বেতারের ধারাভাষ্য কক্ষে ছিলাম। খেলার বর্ণনা আমরা যারা দেয়ার চেষ্টা করছিলাম। আমাদের কিন্তু বাঁচার কোনো উপায় ছিল না। আপনারা অনেকে হয়তো চলে গিয়েছেন। ৩ টা, ৪ টা, ৫ টা উইকেট পড়ে যাওয়ার পর হয়তো আপনারা বিরক্ত হয়ে চলে গেছেন। আমাদের কোনো উপায় নেই। এবং ম্যাচের কোনো টার্নিং পয়েন্ট বলতে ওই যে মিলিমিটার দূরত্বে শান্ত রান আউট হয়ে যাওয়া সেটাকেও যদি অনেকে ধরেন, এটাও কিন্তু আসলে এনাফ জাস্টিফিকেশন হবে না যে বাংলাদেশের মিডল অর্ডারটা এভাবে কেন হুড়মুড়িয়ে শেষ হয়ে গেল। দেখা যাক ২য় ম্যাচের আগে আমি জানি না বাংলাদেশ কি ধরনের প্রস্তুতি নেবে, কোন ধরনের মানসিক অবস্থায় তারা থাকবে। তবে এই ধরনের একটা পরাজয় আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এই ওডিআই টিমটাকে বড়সড় একটা নেগেটিভ ধাক্কা দেবে এবং এখান থেকে বেরিয়ে আসতে হলে অনেক দৃঢ় মানসিকতার মানুষ হওয়া লাগবে। সেই ক্রিকেটাররা যারা এই মুহূর্তে স্কোয়াডের মধ্যে রয়েছেন তাদের কি সেই মানসিকতা আছে কিনা? এই প্রশ্নটাই রাখতে চাই আমার ভিডিওর শেষে। ভালো থাকবেন আপনারা সবাই। অল স্পোর্ট এবিপির সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি। কমেন্ট করে আপনার মতামতটাও জানান। আপনার রাগ থাকলে সেই রাগটাও ঝাড়তে পারেন, কোনো সমস্যা নেই। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।